হ্যাঁ, ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? সবাই ভালো আছো ইনশাল্লাহ। তো আমি তোমাদের সালমা বানু, পৌরনীতি বিষয়ের ম্যাডাম। আজকে তোমাদের বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করব। এটি পৌরনীতি বিষয়ের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের একটা ক্লাস। এই দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে আমি তোমাদের আগেও একটা ক্লাস নিয়েছিলাম, সেটি হচ্ছে জাতীয় সংসদের গঠন, ক্ষমতা, কার্যাবলী এর উপরে। এরপর আমি আজকে এই অধ্যায়ের উপর আর একটা তোমাদের লেসন দেবো, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর উপর। তো তোমরা যেহেতু জাতীয় সংসদের গঠন, ক্ষমতা, কার্যাবলী সম্পর্কে আগেই জেনে গেছো, সেই জন্যে তোমাদের একটু ধারণা হয়ে গেছে। তো এই যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদ কিন্তু আমাদের আইনসভার নাম। এই জাতীয় সংসদের প্রধানকে প্রধানমন্ত্রী, তাই না? যেহেতু আমাদের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা, প্রথমত গণতন্ত্র, দ্বিতীয়ত সংসদীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে। এই সংসদীয় সরকার ব্যবস্থায় যে জাতীয় সংসদের যে প্রধান, উনি হন প্রধানমন্ত্রী। তোমাদের আগেও একটু ধারণা আছে, তারপরেও আমি তোমাদেরকে এটা মনে করিয়ে দিলাম, কেননা প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই কিন্তু আমাদের জাতীয় সংসদ আবর্তিত হয় এবং সমস্ত কার্যাবলী প্রধানমন্ত্রী কেন্দ্রিক। কারণ উনি জাতির নেতা, দলের নেতা, দেশের নেতা, সবার নেতাই প্রধানমন্ত্রী। এই জন্যে প্রধানমন্ত্রীর ক্ষমতাও যেমন বেশি, কার্যবলীও তদ্রূপ গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে কি পড়ব? আজকে আমরা পড়ব প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এই ক্ষমতা ও কার্যাবলীর আগে তোমাদের কিছু কিছু জিনিস জানতে হবে, সেটা আমি তোমাদের পড়াবো। যে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার প্রধান, তিনি নির্বাহী ক্ষমতার মধ্যমণি, তাকে কেন্দ্র করে বাংলাদেশের সরকার ব্যবস্থা পরিচালিত হয়। প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী। তাহলে আমরা কি দেখছি যে বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে? সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত হয়েছে। সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান, তিনি নির্বাহী ক্ষমতার মধ্যমণি, তাকে কেন্দ্র করেই শাসন ব্যবস্থা প্রচলিত হয়। প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী। তাহলে উনি কিভাবে নিয়োগপ্রাপ্ত হন? তোমাদের এখন প্রশ্ন যে প্রধানমন্ত্রী উনি নিয়োগপ্রাপ্ত হন কিভাবে? ঠিক আছে, দেখা যাক। যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হবেন, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। তাহলে সংসদ সদস্য কতজন? 350 জন। এই 350 জনের ভিতরে সবার কাছে আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে যাকে মনে হবে, তে রাষ্ট্রপতি তাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। তবে এক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু সীমাবদ্ধ, কেননা সংসদের রীতি অনুযায়ী সাধারণ নির্বাচনের পর জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতাকেই রাষ্ট্রপতিকে সংসদের আস্থাভাজন বলে মনে করতে হবে। রাষ্ট্রপতি যদি অন্য কাউকে মনে করে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান ছাড়াও, তাকে কিন্তু উনি নিয়োগ দিতে পারবেন না, কেননা সংখ্যাগরিষ্ঠ দলের যে সংসদীয় নেতা, তাকেই রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে হবে। তবে যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়, তখন সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন ব্যক্তি খুঁজে বের করার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সাংবিধানিক প্রদত্ত কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তাহলে আমরা কি দেখছি যে রাষ্ট্রপতি কিন্তু এক্ষেত্রে তার ক্ষমতা কিছুটা সীমাবদ্ধ। কেন না, যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তার যে প্রধান, তাকেই সাধারণত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবেন। কিন্তু যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়, তাহলে তাকে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা রয়েছে এক্ষেত্রে তার প্রধানমন্ত্রী খুঁজে বের করার ক্ষেত্রে। তো আমরা তাহলে দেখলাম প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগপ্রাপ্ত হন। এখন দেখা যাক প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন। তোমরা সবাই সাধারণ হিসাবেই জানো, যেহেতু জাতীয় সংসদের মেয়াদ 5 বছর, তো প্রধানমন্ত্রীর মেয়াদও
5 বছর। কিন্তু তিনি যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগ প্রদান করেন, তিনি যদি সংসদ সদস্য না থাকেন, সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের যদি সমর্থন হারান, প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, কিংবা সংসদ ভেঙে দেওয়ার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দিবেন। তিনি অনুরূপ পরামর্শ দান করলে রাষ্ট্রপতি অন্য কোনো সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন এ মর্মে সন্তুষ্ট হলে সংসদ ভেঙে দিবেন। তাহলে আমরা কি দেখছি? সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, কিংবা সংসদ ভেঙে দেবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করবেন। তিনি অনুরূপ পরামর্শ দান করলে রাষ্ট্রপতি অন্য কোনো সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাবান নন এ মর্মে সন্তুষ্ট হলে সংসদ ভেঙে দিবেন। তাহলে উনি যদি পরামর্শ দেন তাহলে কি হবে? রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিবেন। তাছাড়াও প্রধানমন্ত্রী উত্তরাধিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রী স্বীয় পদে বহাল থাকবেন। তাহলে আমরা কি দেখছি? প্রধানমন্ত্রীর কার্যকাল সাধারণত 5 বছর, কিন্তু যদি কোনো ব্যতিক্রম ঘটে তাহলে কিছু পরিবর্তন হতে পারে। তাছাড়াও প্রধানমন্ত্রী তার উত্তরাধিকার সংসদে আসীন না হওয়া পর্যন্ত উনি তার স্বপদে বহাল থাকবেন। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার যোগ্যতা কী? তো তোমরা আগেই জেনেছ প্রধানমন্ত্রী একজন সংসদ সদস্য। তাহলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যে যোগ্যতা, প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে সেই একই যোগ্যতা। তাকে কি হতে হবে? প্রথমত বাংলাদেশের নাগরিক হতে হবে, তার বয়স কমপক্ষে 25 বছর হতে হবে, আর তার নাম সংসদ সদস্য নির্বাচনী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে। আর যেগুলো অযোগ্যতা তোমরা আগেই জেনেছ, সেগুলো অযোগ্যতা থাকলে উনি প্রধানমন্ত্রী পদের দায়িত্ব প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, বা সংসদ নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না। সংসদ নির্বাচনের যে যোগ্যতা, প্রধানমন্ত্রী নির্বাচনের সেই একই যোগ্যতা। তাহলে তোমরা বুঝতে পারলা যে সংসদ নির্বাচনের যোগ্য, তার ভিতর থেকেই প্রধানমন্ত্রী হওয়ার নির্বাচনের যোগ্যতা একই। তাহলে আমরা কি দেখলাম? যে সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। তিনি সমগ্র শাসন ব্যবস্থার মধ্যমণি। তার ক্ষমতা কার্যাবলীও অনেক বেশি, কারণ তিনি যেহেতু প্রধান, তার ক্ষমতাও কার্যাবলী, যার ক্ষমতা বেশি তার কার্যাবলীও বেশি। তোমরা তো একটু বুঝো, তাই না? তাহলে এখন আমরা কি পড়ব? প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও মর্যাদা। তো প্রধানমন্ত্রীর প্রথম যে ক্ষমতাটা, সেটা হচ্ছে মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকা। তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করতে পারলেও এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকাই মুখ্য। কার্যত প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের যে তালিকা রাষ্ট্রপতির নিকট পেশ করবেন তারাই মন্ত্রী হিসেবে নিযুক্ত হবেন। সংসদ সদস্যদের মধ্য থেকেই তিনি অন্যান্য মন্ত্রী নিযুক্ত করবেন। প্রয়োজন বোধে পার্লামেন্টের সদস্য নন এমন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকেও তিনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে এভাবে নিযুক্ত মন্ত্রীদের সংখ্যা 1/10 বেশি হবে না। তাহলে আমরা কি দেখছি? মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকাই মুখ্য, কারণ তিনি যাদের নাম দিবেন, যাদের কথা বলবেন, তাদেরকেই রাষ্ট্রপতি মন্ত্রী হিসেবে নিয়োগ দিবেন। তার বাইরে তিনি কাউকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করবেন না। তিনি সাধারণত কাদেরকে নিয়োগ দান করেন? যারা সংসদের সদস্য নির্বাচিত হয়েছে তাদেরকেই মন্ত্রী হিসাবে নিয়োগ দান করেন। তবে 2-1 ক্ষেত্রে তিনি এর ব্যতিক্রমও করেন, কিন্তু এই ব্যতিক্রমটা 1/10, 30 জন যদি মন্ত্রী হয় তাহলে 3 জনের বেশি হবে না, তাকে বলা হয় টেকনোক্র্যাট মন্ত্রী। তাদেরকে তিনি নিয়োগ দান করতে পারবেন। তাহলে আমরা দেখছি মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকায় মুখ্য বা প্রধান। এবার দেখো মন্ত্রিসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা। তিনি কি মন্ত্রিসভার নেতা?
মন্ত্রীদের ভিতরে নেতাকে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই মন্ত্রিসভা গঠিত হবে ও পরিচালিত হবে, ক্ষমতায় টিকে থাকবে এবং ক্ষমতা থেকে বিতাড়িত হবে। প্রধানমন্ত্রী যে কোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারবেন এবং উক্ত মন্ত্রী অনুরোধ পালনে অসমর্থ হলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দান করতে পারবেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা স্বীয় পদে বহাল না থাকলে মন্ত্রীদের প্রত্যেকে পদত্যাগ করেছেন বলে গণ্য হবে। মন্ত্রিসভার অধিবেশন আহ্বান, কর্মসূচি নির্ধারণ, অধিবেশন সভা পরিচালনা, মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন, মন্ত্রী ও বিভিন্ন দপ্তরের কার্যাবলী পরিচালনা ও তত্ত্বাবধান করা প্রভৃতি সকল দায়িত্ব মূলত তার হাতে ন্যস্ত। এজন্য তাকে ক্যাবিনেট ত্বরণের প্রধান স্তম্ভ বলা হয়ে থাকে। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম, যে মন্ত্রিসভার নেতাকে প্রধানমন্ত্রী, তাকে কেন্দ্র করেই মন্ত্রিসভা গঠিত, পরিচালিত এবং ক্ষমতায় টিকে থাকবে এবং ক্ষমতা থেকে বিতাড়িতও হবে তাকে কেন্দ্র করে। তা সাধারণত বিতাড়িত তো হন না, ওনাকে কেন্দ্র করে ক্ষমতায় টিকে থাকে। প্রধানমন্ত্রী যে কোনো সময় যে কোনো মন্ত্রীকে কি পদত্যাগ করাতে পারবেন এবং প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে সবাই পদত্যাগ করেছে বলে গণ্য করা হবে। তাছাড়া মন্ত্রিসভার অধিবেশন আহ্বান, কর্মসূচি নির্ধারণ, অধিবেশন সভা পরিচালনা, তারপরে মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন, মন্ত্রী ও বিভিন্ন দপ্তরের কার্যাবলী পরিচালনা, তত্ত্বাবধান সবকিছুই দায়িত্ব মূলত তার হাতে ন্যস্ত। এই জন্য তাকে কী বলা হয়, ক্যাবিনেট ত্বরণের প্রধান স্তম্ভ বলা হয়। এবার দেখো জাতীয় সংসদের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা। উনি কি জাতীয় সংসদের নেতা, তাই না? যেহেতু উনি জাতীয় সংসদের প্রধান, সেজন্য উনি জাতীয় সংসদের নেতা। জাতীয় সংসদের নেতা হলেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে অধিবেশন কখন আহুত হবে, কতদিন চলবে, কোন কোন বিষয়ের উপর আলোচনা চলবে ইত্যাদি বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। গুরুত্বপূর্ণ যে কোনো বিল তাকেই পাশ করানোর দায়িত্ব গ্রহণ করতে হয়। জাতীয় সংসদের বিতর্কে মন্ত্রিসভার সদস্যদেরকে তিনি সাহায্য করেন। তাহলে আমরা কি দেখছি, জাতীয় সংসদের নেতা হিসেবে তাকে অনেক কাজ করতে হয়। জাতীয় সংসদের পবিত্রতা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা রক্ষার বিষয়ে তিনি স্পিকারকে সাহায্য সহযোগিতা করবেন। সংসদের হুইপদের সাহায্যে তিনি নিজ দলীয় সদস্যদের প্রয়োজনীয় আদেশ নির্দেশ প্রদান করবেন এবং তাদের আচরণ নিয়ন্ত্রণ করবেন। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা হারালে কিংবা অন্য কোনো কারণে প্রয়োজন বোধে প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করতে পারবেন। প্রধানমন্ত্রী কর্তৃক এরূপ অনুরোধ পেলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে পারবেন। তবে এক্ষেত্রে সংসদ ভেঙে দেওয়া হলে পরবর্তী নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করা না পর্যন্ত রাষ্ট্রপতির অনুরোধে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে জাতীয় সংসদের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক বেশি। তাহলে প্রধানমন্ত্রী কি, তিনি জাতীয় সংসদের নেতা। জাতীয় সংসদের অধিবেশনও তিনি ডাকবেন, কতদিন চলবে, কোন কোন বিষয়ের উপর আলোচনা করবে ইত্যাদি বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। তাহলে আমরা দেখছি গুরুত্বপূর্ণ যে কোনো বিলই পাশ করানোর ক্ষেত্রে ওনাকে দায়িত্ব পালন করতে হয়। জাতীয় সংসদের বিতর্কে মন্ত্রীদের তিনি সাহায্য করে থাকেন। এভাবে জাতীয় সংসদের নেতা হিসেবে উনি জাতীয় সংসদের আহ্বান ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ এবং পরবর্তী নির্বাচনে যদি ভেঙেও যায় তাহলে পরবর্তী নির্বাচনে নতুন মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। তাহলে জাতীয় সংসদের নেতা হিসেবে তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে কিন্তু প্রধানমন্ত্রীর অনেক ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে মন্ত্রিসভার সংযোগ রক্ষা করবেন। মন্ত্রিসভার কর্তব্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত করা এবং প্রয়োজন বোধে সে সম্পর্কে ব্যাখ্যা প্রদান করার দায়িত্ব তার উপরই অর্পিত। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান ও স্থগিত ঘোষণা করা, ভেঙে দেওয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দিবেন।
সংবিধানের 48-5 অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় এবং পররাষ্ট্র নীতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করবেন। তাহলে রাষ্ট্রপতি যে কাজ করে তার পিছনে পরামর্শদাতা হিসেবে কে দায়িত্ব পালন করেন? পরামর্শদাতা হিসেবে তার পিছনে পরামর্শদাতা হিসেবে প্রধানমন্ত্রী কাজ করে থাকেন। তাহলে আমরা দেখছি রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবেও প্রধানমন্ত্রীর অনেক কাজ রয়েছে, যে সংসদ কখন আহ্বান হবে, স্থগিত হবে, ভেঙে দেওয়া হবে, সে সব কিছু বিষয় সম্পর্কে তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকেন। পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয়ে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভার বিবেচনার জন্য তিনি পাশ করেন। তাহলে দেখা যাচ্ছে রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবেও প্রধানমন্ত্রীর অনেক ভূমিকা রয়েছে। তাহলে প্রধানমন্ত্রীর নিয়োগ, এখন আমরা দেখব কি প্রধানমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। আমরা দেখলাম তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি উচ্চপদস্থ সরকারি কর্মচারী, বিচারক, রাষ্ট্রদূত প্রভৃতি নিয়োগ করতে পারলেও কার্যত তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই কিন্তু নিয়োগ সংক্রান্ত কার্যগুলি সম্পাদন করে থাকেন। তাহলে আমরা কি দেখছি, যে আমরা জানি যে রাষ্ট্রপতি নিয়োগ করেন, কাকে নিয়োগ করেন? সরকারি কর্মচারী, বিচারক, রাষ্ট্রদূত, এই সমস্ত নিয়োগ কে করেন? রাষ্ট্রপতি করেন। কিন্তু এই রাষ্ট্রপতি নিয়োগ করলেও তিনি সাধারণত প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এই নিয়োগ দান করে থাকেন। তাহলে এক্ষেত্রেও প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় নেতা হিসাবেও প্রধানমন্ত্রীর ভূমিকা অনেক বেশি। প্রধানমন্ত্রী হলেন নিজ দলের নেতা। আমরা সবাই জানি প্রধানমন্ত্রী তার নিজ দলের নেতা। এজন্য দলীয় স্বার্থ রক্ষা করা, ঐক্য রক্ষা করা, দলের ভাবমূর্তি বৃদ্ধিতে সচেষ্ট থাকা তার মুখ্য কাজ। তার ব্যক্তিত্ব ও সাফল্যকে কেন্দ্র করেই তার দলের রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ ঝাঁপিয়ে পড়ে। আধুনিক সংসদীয় গণতন্ত্রে সাধারণ নির্বাচনের অর্থ প্রধানমন্ত্রীর নির্বাচন। আমরা সাধারণত সাধারণ নির্বাচন হইলেই বুঝতে পারি কে প্রধানমন্ত্রী নির্বাচন হবেন। যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলের প্রধানই সাধারণত প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন। তাহলে দলীয় নেতা হিসেবেও দলের সমস্ত কাজ, দলের ভাবমূর্তি বৃদ্ধি করাও কিন্তু তার কাজ। তাহলে উনি কি হচ্ছেন? একাধারে দলীয় নেতা। জাতীয় নেতা হিসাবেও প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শুধু সংসদের নেতা, মন্ত্রিসভার মধ্যমণি, দলের নেতা, রাষ্ট্রপতির পরামর্শদাতাই নন, তিনি হলেন জাতির নেতা ও পথ প্রদর্শক। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দলীয় ক্ষুদ্র গণ্ডি অতিক্রম করে তাকে জাতীয় নেতার বৃহত্তর ভাবমূর্তি ধারণ ও অর্জন করতে হয়। তিনি জাতীয় নিরাপত্তা, জাতীয় সংহতির প্রতীক। তাহলে আমরা দেখছি উনি শুধুমাত্র সংসদের নেতা, দলের নেতা, মন্ত্রিসভার মধ্যমণি দলের নেতা, রাষ্ট্রপতির পরামর্শদাতাই নয়, উনি কিন্তু যে জাতির নেতা হিসেবে উনি যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে যান তখন ওনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জাতীয় দায়িত্ব পালন করা। তখন তাকে কি করতে হয়? জাতীয় নেতার বৃহত্তর ভাবমূর্তি তাকে ধারণ করতে হয় এবং সেটা অর্জন করতে হয়। তিনি জাতীয় নিরাপত্তা ও জাতীয় সংহতিরও প্রতীক। তাহলে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর পদমর্যাদাও অত্যন্ত বেশি। সংবিধানের 52 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রী বাংলাদেশের মুখ্য নির্বাহী। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শুধু সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য নন, বরং তিনি হলেন মন্ত্রীরূপী তারকারাজির মধ্যে বিরাজমান চাঁদ। বাংলাদেশের শাসন ব্যবস্থায় তিনি হলেন মধ্যমন্ত্রী, মন্ত্রিসভার মূল স্তম্ভ। তিনি হলেন এমন এক সূর্য যার চারিদিকে রাজনৈতিক গ্রহগুলো আবর্তিত হয়। তাহলে প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে উনি সমপর্যায় ব্যক্তিদের মধ্যে কিন্তু উনি অগ্রগণ্য। শুধু অগ্রগণ্য না, তিনি হলেন মন্ত্রীদের যদি আমরা তারা মনে করি, তারার মধ্যে যে চাঁদ, সেই চাঁদটাই হলেন প্রধানমন্ত্রী। তিনি হলেন শাসন ব্যবস্থার মধ্যমণি, মন্ত্রিসভার মূল স্তম্ভ। তিনি এমন সূর্য যার চারিদিকে রাজনৈতিক গ্রহগুলো ঘুরতে থাকে। তাহলে আমরা কি দেখছি? প্রধানমন্ত্রীর ক্ষমতা ও গুরুত্ব অত্যন্ত বেশি। এটা কিন্তু
কোন জায়গায় প্রধানমন্ত্রীর ক্ষমতা গুরুত্ব বেশি? সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায়। তা আমাদের দেশে যেহেতু সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, সেজন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা তোমাদের পরীক্ষার জন্য যেমন মূল্যবান, ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে, তবে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে তোমাদের জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, নিয়োগ যেগুলো আমি পড়াইছি এগুলো খুব ভালো করে পড়তে থাকো, এবং আগামী ক্লাসে তোমাদের নিশ্চয়ই অন্য কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আবার ক্লাস হবে। তো আজকের মতো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।